আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী এবং যারা আমাদের কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীববিজ্ঞান প্রথম পত্রের আজকের আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে প্রথম পত্রের একেবারে শেষ টপিকটি নিয়ে আলোচনা করব এবং গত ক্লাসের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা রক্ষা করে, অর্থাৎ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়া, কীভাবে প্রোটিন তৈরি হয়, প্রোটিন সিনথেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে ডিএনএ থেকে পরবর্তীতে আরএনএ বা মেসেঞ্জার আরএনএ, পরবর্তীতে টিআরএনএ এবং রাইবোজোমের সহায়তায় কীভাবে সেই কাজটি করে নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে রপ্ত করেছো, বুঝেছো। তারপরও যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, আমাদের আর্কাইভে সেই ক্লাসটি রয়ে গেছে, সেটি তোমরা অবশ্যই সেই ক্লাসটি তোমরা দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তার পরবর্তী যে আলোচনাটা নিয়ে আলোচনা করব, তবে একটু তার আগে চেক করে দেখে নিতে হচ্ছে যে আমাদের ভিজুয়ালাইজেশন, অডিও সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এবং কে কোথায় থেকে কানেক্ট হয়েছে সবাই একটু দ্রুত জানিয়ে দাও, বাকি বন্ধুদেরকে জানিয়ে দাও আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ধীরে ধীরে বন্ধুদের সংখ্যা বেড়েই চলছে। আমরা ইতিমধ্যে আমাদের অনেক বন্ধুকে পেয়ে গেছি। হ্যাঁ, অনেক বন্ধু আমাদের সাথে আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি অডিও সবই ঠিক আছে, প্রত্যাশা করছি সব কিছুই ঠিকঠাক রয়েছে এবং অনেক বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে ওনাসিস রহমান, আল কাফি আমাদের সাথে যুক্ত হয়েছে, মোবারক হুসাইন যুক্ত হয়েছে, চান মিয়া যুক্ত হয়েছে, ইমান খান আমাদের সাথে যুক্ত হয়েছে, অরূপ সুরি আমাদের সাথে যুক্ত হয়েছে, রবিউল ইসলাম, রাহিনজাত নাসরিন, হুমায়রা আঞ্জুম, মাইশা, আলো ইসলাম এবং যুক্ত হয়েছে হলো ফরহা ইসলাম, অর্জুন প্রামাণিক যুক্ত হয়েছে আমাদের সাথে, মোহাম্মদ ইমান খান যুক্ত হয়েছে। কে কোথা থেকে কানেক্ট হয়েছে ঝটপট একটু জানিয়ে দাও, কে কোন জায়গা থেকে কানেক্ট হয়েছে। বাকি বন্ধুদেরকে কিন্তু একটু জানিয়ে দিতে হবে, মেনশন করে দিতে হবে। পাশাপাশি তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দিতে হবে বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্মগুলোর সাথে যেখানে তোমরা কানেক্টেড আছো, কারণ আমরা চাই আমাদের দেশের দূর দূরান্তর থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যত শিক্ষার্থী বন্ধু আছে, বিশেষ করে বিজ্ঞান বিষয়ের যে সকল শিক্ষার্থী বন্ধু, নবম দশম থেকে শুরু করেও যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই ক্লাসগুলো করে থাকে, 11-12-এর জন্য যদিও এটা ডেডিকেটেড, তারপরও আমাদের নবম দশের শ্রেণীর শিক্ষার্থীরাও কিন্তু এখন থেকে চাইলে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে তাদের যে লার্নিংটা আছে সেটা তারা নিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায়। এতক্ষণ যারা যুক্ত হতে পারেনি এখন পর্যন্ত আমাদের সাথে, তাদেরকে আবারও বলছি একটু ঝটপট জানিয়ে দাও আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ফর্মালি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাঠে। এবং তোমরা জানো আজকে আমরা দশম পাঠ নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথম অধ্যায়ের আমরা যে লাস্ট যে টপিকটা, সেই টপিকটা নিয়ে আসলে আজকে আলোচনা করতে যাচ্ছি। এরপরে আমরা নেক্সট উইক থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আসলে আলোচনা করব। এবং তোমরা জানো ধারাবাহিকভাবে আমরা কোষ এবং কোষের গঠন এই বিষয় নিয়ে আলোচনা করছি। এবং আজকে যারা একেবারেই নতুন তাদের জন্য বলে দিচ্ছি, আমি কাউসার হাওলাদার, সহকারী অধ্যাপক, ভাইস প্রিন্সিপাল, মাস্টার ট্রেনার, ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যাম্ব্রিয়ানের একটি স্মার্ট ক্লাসরুম থেকে তোমাদের সাথে কানেক্ট হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়ি আমরা আমাদের মূল টপিকে যাওয়ার আগে একটু দেখে নেই আমাদের আজকের। আমরা এখানে একটু ভালো করে লক্ষ্য করি, আমরা এখানে দুটো ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজ দুটো দেখে সহজেই তোমরা আসলে অনুধাবন করতে পারছো এই দুটি আসলে অ্যানিমাল কিংডম বা একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে যে প্রাণী এবং উদ্ভিদ, তাদের একটা ইন্টারাকশন আসলে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি টার্ন করছি অন্যদিকে, বিষয়টাকে একটু ভালো করে লক্ষ্য করো যে এটি কোন ধরনের বৈচিত্র্য, এখানে আসলে কোন ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আমার দুপাশে দুই ধরনের ইমেজ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, দুটো ওয়ার্ল্ডকে এখানে রিপ্রেজেন্ট করছি, অ্যানিমাল ওয়ার্ল্ডকে ধরে নাও আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। কিন্তু এখানে কি ধরনের বৈচিত্র্য আছে একটু কমেন্ট বক্সে যদি লিখে দাও, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হয়। সামনে তোমাদের এই কথাগুলো নিয়ে আমাদের টপিকগুলো আলোচনা করতে আমাদের জন্য সুবিধা হয়ে থাকে। একটু ভালো করে দেখো যে আসলে এটি কোন ধরনের বৈচিত্র্য। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে বলে দিয়েছে, অনেক বন্ধুই আমাদেরকে দিয়েছে যে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমাদের বন্ধুরা সম্ভবত এখনও পয়েন্টে ধরতে পারেনি। যারা একটু ধরতে পেরেছো যে কোন ধরনের বৈচিত্র্য নিয়ে আমরা আলোচনা করছি, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ চান মিয়া সে অলরেডি বলে দিয়েছে যে এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে এখনও জীব বৈচিত্র্য, মোহাম্মদ মিজান বলেছে জীব বৈচিত্র্য আমাদেরকে। এবং আমরা আরও একটু দেখে নেওয়ার চেষ্টা করি আর কে আছে। জিনগত, আলু ইসলাম বলেছে জিনগত বৈচিত্র্য, জীব বৈচিত্র্য। নাহিদ বলেছে আমাদেরকে, স্বপন পাল বলেছে জিনগত। এরপর হচ্ছে যে আল কাফি বলেছে হলো জিন।
তারপর হচ্ছে যে মরিয়ম, সে বলেছে হলো জিনগত, অনেককেই আমরা দেখতে পাচ্ছি জিনগত বৈচিত্র্য। আসলে তোমরা ঠিকই বলেছো, অবশ্যই এগুলোর মধ্যে জিনগত বৈচিত্র্য আছে, কিন্তু আমরা আরেকটা বিষয়ের দিকে আসলে ধাবিত হওয়ার চেষ্টা করছি। এক্স্যাক্টলি প্রত্যেকটার মধ্যে আসলে প্রজাতিগত বৈচিত্র্যকে আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি, যেখানে অনেক ধরনের প্রজাতি আছে, একই অ্যানিমাল, কিন্তু অ্যানিমালগুলোর মধ্যে কি আছে, প্রত্যেকটা অ্যানিমাল একটা অ্যানিমালের সাথে আরেকটা অ্যানিমালের কি প্রজাতিগত পার্থক্য এখানে কিন্তু রয়েছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাণী থেকে প্রাণীর যে জেনাসগত বা গণগত পার্থক্য কিন্তু এখানে বিদ্যমান, তাই না? যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই কিংডম অ্যানিমালিয়ার আওতাভুক্ত, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি এই প্রাণীগুলো বিভিন্ন শ্রেণীর আওতাভুক্ত বা শ্রেণীগত পার্থক্য এদের মধ্যে কিন্তু রয়েছে। তার মানে এখানে জীববৈচিত্র্যের একটা মূল বিষয়টাকে আসলে এখানে তুলে ধরা হয়েছে, আমরা একটা জীববৈচিত্র্যকে তুলে ধরেছি। তো যারা জিনগত বৈচিত্র্য বলেছো তারা ঠিক আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এই জীববৈচিত্র্যের মধ্যে তো জিনগত বৈচিত্র্য আছে এবং সেটা একটু পরে আবার আসছি, কিন্তু যারা জীববৈচিত্র্যের কথা বলেছো তারা এক্স্যাক্টলি ইউ আর রাইট। তো আমরা এখানে জীববৈচিত্র্যকে তুলে ধরেছি, কিন্তু এই যে বিচিত্রময় পৃথিবীতে এই জীবের মধ্যে যে বৈচিত্র্য রকমের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়, এই বৈশিষ্ট্যগুলো কিসের কারণে পরিলক্ষিত হয় সেটা তোমাদের অনেকেরই জানা, আর যাদের জানা নেই তার আজকে এখান থেকে আমাদের এই ক্লাস থেকে ভালোভাবে জেনে নিতে পারো, কারণ তোমাদের জানানোর জন্যই আমাদের এখানে দাঁড়ানো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি আর একটু ক্লারিফাই করার চেষ্টা করি। আমরা এখানে একটি উদ্ভিদ দেখতে পাচ্ছি, তোমরা জানো এটি হচ্ছে ভুট্টা জাতীয় উদ্ভিদ, তবে সব ভুট্টাই যে এরকম হয় এমনটি নয়, কারণ আমরা জানি এই ভুট্টাগুলোর মধ্যে তাদের যে কালার বা রঙের মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। এমনকি আমরা দেখেছি যে একটি ভুট্টার মধ্যেও অনেকগুলো কালারের সেই ভুট্টার যে শস্যটা আছে সেই বা ভুট্টাটা আছে সেটার কালারের মধ্যে কিন্তু বৈচিত্র্যতা দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, পাশে আর একটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক হিউম্যান বেবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই বেবিদের মধ্যেও কিন্তু এক ধরনের বৈচিত্র্য পরিলক্ষিত হচ্ছে, যদিও সবাই হোমোসেপিয়ান্স কিংবা একই প্রজাতির আওতাভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট বলে দিতে হবে এখন আমরা যে ধরনের বৈচিত্র্য দেখতে পাচ্ছি সেই বৈচিত্র্য বা এখানে কোন ধরনের বৈচিত্র্য বিরাজমান সেই বিষয়টা একটু ঝটপট জানিয়ে দিলে আমার মনে হয় একটু আগের প্রশ্ন থেকে এখনকার প্রশ্নটা অনেক বেশি রিলেটেড, এবং আগেও অনেকে উত্তর দিয়ে ফেলেছো, তারপর আমরা একটু দেখে নিতে চাচ্ছি তোমাদের এখনকার উত্তর কে কিভাবে দিতে পারো। আমরা আমাদের কমেন্ট বক্সের দিকে তাকিয়ে দেখছি যে সানজিদা আক্তার সে অলরেডি জিন বলেছে, মোহাম্মদ রিপন সে হাই বলেছে। ওকে, এখানে আসলে হাই না, এখানে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করছি সেটা একটু বলে দাও রিপন, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর হচ্ছে যে আমাদের হচ্ছে হামিন অলরেডি রিপ্লাই দিয়েছে জীববৈচিত্র্য। এখনও কিন্তু অনেকেই জীববৈচিত্র্য এবং জিনগত বৈচিত্র্য এই দুটোর মধ্যে এখনও তোমাদের উত্তর বা জ্ঞানের বৈচিত্র্য রয়েছে বলে আমি বিশ্বাস করি, কারণ আমাদের একটা পয়েন্টে আসতে হবে, একটা জায়গায় আমাদেরকে এক মতে আসতে হবে। আমরা আগে আলোচনা করেছি জীববৈচিত্র্যের একটা ফ্যাক্ট হচ্ছে জিনগত বৈচিত্র্য। তোমরা তোমাদের সেকেন্ড পেপারে পড়েছো যে জীববৈচিত্র্যকে আমরা আসলে 3 ধরনের বৈচিত্র্য নিয়ে আলোচনা করতে পারি। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, আরেকটি হচ্ছে জিনগত বৈচিত্র্য, আরেকটি হচ্ছে তার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তার মানে এই যে 3 ধরনের বৈচিত্র্য মিলেই আমাদের এই বিচিত্র পৃথিবীর বিচিত্র রকমের উদ্ভিদ, প্রাণী কিংবা অণুজীবের বসবাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের উত্তর। আমরা আসলে এখানে জিনগত বৈচিত্র্যকে বুঝিয়েছি, কারণ একই প্রজাতির ভিতরে যখন বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায় তখন যে ধরনের বৈচিত্র্য দেখা যায় তাকে বলছি আমরা জিনগত বৈচিত্র্য, এবং তখনই বুঝতে হবে তার জেনেটিক কোডের মধ্যে পার্থক্য আছে, তার জেনেটিক কোডের সিকোয়েন্সের মধ্যে, জেনেটিক কোডের বিন্যাসের মধ্যে পার্থক্য আছে। তাহলে আর একটা শব্দ চলে এলো, জেনেটিক কোড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখেই নিচ্ছি আমাদের আজকের পাঠটা কি হতে পারে এবং কেন জিনগত বৈচিত্র্য দেখা যায়, কেন একই প্রজাতির মধ্যে পার্থক্য দেখা যায়। আমার সাথে আমার ভাইয়ের, আমার সাথে আমার বোনের, আমার সাথে আমার বাবা মায়ের যে পার্থক্যগুলো পরিলক্ষিত হয় সেই পার্থক্যগুলো কি কারণে হয়, কোন উপাদানের কারণে হয়, আজকের পাঠের সেই মূল বিষয়টি হচ্ছে জেনেটিক কোড এবং জিন, এই বিষয়টি নিয়ে। তো আমরা এখানে ছোটবেলা থেকে আসলে আলিফ লায়লা সিরিজ দেখতে দেখতে জিন সম্পর্কে অনেক জেনেছি, তাজ জিন, তবাত জিন, এই জিন সেই জিন, এবং পৃথিবীতে জিন পড়ি কত কিছু আমরা জেনেছি। আসলে আজকের জিনটি কিন্তু সেই জিন নয়, আজকের জিনটি হচ্ছে আমাদের ডিএনএর বা একটা ক্রোমোজোমের নির্দিষ্ট লোক আছে বসবাসকারী, যে উপাদানটি কোনো বৈশিষ্ট্যকে কিংবা ফ্যাক্টর হিসেবে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর হিসেবে কাজ করে, আমরা সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে বা মূল আলোচনায় চলে যাওয়ার আগে একটু শিখন ফলটা দেখে নিচ্ছি
আমাদের আজকে লার্নিং আউটকাম কি হতে পারে এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানে তোমরা শুরুতেই হলো যে এখানে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি জিন কি তা বলতে পারবে, কারণ জিন নিয়ে আমাদের অনেকের কনফিউশন সেটা তো আছেই, এবং জেনেটিক কোড কি তা ব্যাখ্যা করতে পারবে, জিন থেকে পরবর্তীতে জেনেটিক কোড এবং পাশাপাশি জেনেটিক কোডের কাজ উল্লেখ করতে পারবে। তাহলে আমরা এই তিনটি শিখন ফল ধরে আমরা দেখে নেই এই পাঠ শেষে আমরা কি ফলাফল অর্জন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু দেখে নিচ্ছি এখানে অনেক ধরনের মরিচ আমরা দেখতে পাচ্ছি। কোনোটা মরিচের সাইজ হচ্ছে অনেক বড়, কোনো মরিচের সাইজ হচ্ছে একেবারে ক্ষুদ্র, ক্ষুদ্র হলেও কি হবে তার আবার ঝাল অনেক বেশি। তার মানে এই যে সে ছোট কিন্তু তার ঝাল বেশি, সেটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। আবার সে বড়, তার কোনো ঝাল নেই কিংবা ঝাল তুলনামূলক কম, সেটাও তার বৈশিষ্ট্য। তার মানে একই ধরনের এই মরিচের মধ্যে, মরিচ জাতীয় যে উদ্ভিদ, এই যে বৈশিষ্ট্যের আয়ন, এই যে বৈশিষ্ট্যের মধ্যে যে বৈচিত্র্য, এই যে বৈশিষ্ট্যের মধ্যে যে পার্থক্য কে এনে দেয় সেটা আমরা নিশ্চয়ই জানি, এতক্ষণে জেনে গিয়েছি ইতিমধ্যেই আমরা। তার মানে হচ্ছে জীবদেহে একটি বিশেষ বস্তুর সিকোয়েন্সের মধ্যে, তার বিন্যাসের মধ্যে যে র্যান্ডম পরিবর্তনগুলো হওয়ার কারণেই একই প্রজাতির মধ্যে এরকম পার্থক্য দেখা যায়। শুধুই কি তাই, আমরা যদি এবার প্রাণীদেহের দিকে তাকিয়ে থাকি, কারো স্কিন হচ্ছে, আমরা দেখে থাকি যে কারো ত্বক বা এপিডার্মাল স্কিন এটি হচ্ছে কখনো কখনো ডার্ক, কারোটা হচ্ছে ফেয়ার, কারোটা হচ্ছে আবার তার মাঝামাঝি। তো এইরকম অবস্থার মানুষ আমরা দেখে থাকি। শুধু তাই নয়, মানুষের চোখের দিকে তাকিয়েও আমরা জানি চোখের ভাষা পড়া যায়। কিন্তু আমরা যখন মানুষের চোখে এরকম তাদের চোখের যে রেটিনা আছে তার বর্ণের যে পার্থক্য আছে সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পারবো এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম পার্থক্য, কিংবা ভৌগোলিকভাবে বসবাসকারী মানুষের ক্ষেত্রে তাদের চোখের এই রেটিনার গঠনের মধ্যে কিংবা তার কালারের রঙের মধ্যে কিন্তু অনেক সময় আমরা কি দেখি, পার্থক্য দেখে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সব কিছুই নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা, অর্থাৎ আমাদের বর্ণ, আমাদের দেহের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক, এই সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে এক মানুষ থেকে আরেক মানুষ, এক প্রজাতি থেকে আরেক প্রজাতির মধ্যে যে পার্থক্য দেখা যায় সে পার্থক্যটা হচ্ছে জেনেটিক কোডের যে সিকোয়েন্সটা আছে, সজ্জা বিন্যাস আছে, সজ্জা বিন্যাসগত পার্থক্যের কারণেই আসলে এটি তৈরি হয়ে থাকে। তাহলে জেনেটিক কোড বলতে আমরা কি বুঝি সেই দিকে একটু ধাবিত হওয়ার চেষ্টা করছি আমরা। এই যে পৃথিবীতে ডারউইনের তথ্য ধরেই আমরা যদি এগোই, আসলে ডারউইনের তথ্যকে সমর্থন করা না করা এটা আসলে এটা যারা সায়েন্স ভালোবাসে, সায়েন্স পড়ে, কিংবা সায়েন্স নিয়ে যারা ঘাটাঘাটি করে, কিংবা সায়েন্সের উপরে যাদের অগাধ বিশ্বাস, অথবা সায়েন্সের সাথে তার নিজস্ব যে বিশ্বাস সেই বিশ্বাসটা ভিন্ন রকম। কিন্তু মিস্টার ডারউইনের এই বিবর্তনবাদের তথ্যগুলো অনেকাংশেই অনেক প্রাণীর ক্ষেত্রেই, অনেক উদ্ভিদ বা জীবজগতের ক্ষেত্রেই পরীক্ষিত। তো আমরা যদিও এই ধরনের বিষয়গুলোকে, যেমন বানর থেকে মানুষের উৎপত্তি, ডারউইন এই ধরনের তথ্যাবলী উপস্থাপন করে গেছেন, কিন্তু সেই তথ্যাবলীর ক্ষেত্রে এতটুকু এবারে এত লম্বা চেঞ্জ, এত ব্যাপক পরিবর্তন যেটা বিবর্তনের মাধ্যমে হয়েছে, এটা অনেকেই হয়তো তাদের যে বিশ্বাসবোধ সেটার সাথে হয়তো তাদের ডারউইনের এই তথ্যকে মিলাতে পারেন না। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা সায়েন্স নিয়ে আলোচনা করছি এবং সায়েন্সের এই বিষয়টাকে দেখার চেষ্টা করছি যে বিবর্তন, অর্থাৎ বিবর্তিত হচ্ছেই পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিবর্তন হচ্ছে। কারণ আমরা জানি জিনের যে মিউটেশন ঘটে, জিনের পরিবর্তন, জিনের যে সিকোয়েন্সের মধ্যে পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলছি মিউটেশন বা প্রকরণ বলে থাকি। এই মিউটেশন বা প্রকরণের কারণে কিন্তু জীবের মধ্যে নানা রকম পরিবর্তন সাধিত হয়। ফলে আমরা দেখে থাকি একই পানিতে বসবাসকারী একরকম মাছের প্রজাতির মধ্যেও কিন্তু আবার পার্থক্য দেখা যায়। আবার তোমরা তোমাদের দ্বিতীয় পত্রে বইয়ের মধ্যে পড়েছো যে এক ধরনের চড়ুই পাখির কথা আমরা উল্লেখ করি, তাদেরকে আবার সাব স্পিসিস নামে নাম দেওয়া হয়েছে। যেমন এখানে হলো প্যাসার ডোমেস্টিকা নাইলোটিকা নামে এক ধরনের তোমরা চড়ুই পাখির কথা পড়েছো। নীল নদের চড়ুই বলে আমরা যাকে বলে থাকি, নীল নদের চড়ুই, তাকে বলেছে আমরা প্যাসার ডোমেস্টিকা নাইলোটিকা নামে আখ্যায়িত করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো কখনো এই যখন প্রজাতিগুলোর ক্যারেক্টারিস্টিক্স খুব কাছাকাছি থাকে তখন তাদেরকেও আবার সাব স্পিসিসে ভাগ করা হয়ে থাকে। তো আমরা জানি যে স্পিসিস পর্যন্তই হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের একক বা ছোট একক, অথবা সবচেয়ে সর্বকনিষ্ঠ একক হচ্ছে স্পিসিস। এরপরে আর কোনো এককে ভাগ করা হয়নি, কিন্তু তাদের এই গাঠনিক জিনগত বৈচিত্র্যের কারণে অধুনা সায়েন্টিস্টরা তাকে আবার সাব স্পিসিস পর্যন্ত বর্ধিতকরণ করেছেন। যাই হোক, আমরা আলোচনা করছি যে জিনের বিবর্তনে আমূল পরিবর্তন এসেছে। আসলেই তাই, মানুষ বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ার জন্য, মানুষ বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণী কিংবা বিভিন্ন অণুজীব বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ার জন্য গিয়েও তার কি হয়েছে,
হয়েছে, কারণে হোক অথবা বিভিন্ন কারণে প্রণোদিত হয়ে তার অভ্যন্তরে জিনের পরিবর্তন বা জিনের গাঠনিক পরিবর্তন হয়েছে বিধায় বিবর্তন হচ্ছে, বিবর্তন হবে, বিবর্তন হতেই থাকবে পৃথিবীতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিচ্ছি আমাদের সাথে এখনো অনেক বন্ধুই কিন্তু যুক্ত অবস্থায় আছে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধুই যুক্ত হয়েছে, তবে আমরা বাকি বন্ধুদের কিন্তু পেতে চাই। আমরা একটু দ্রুত দেখতে চাই আমাদের বাকি বন্ধুরা আমাদের সাথে দ্রুত যুক্ত হবে। তোমরা একটু এই বিষয়ে তোমাদের নিজস্ব যে পদক্ষেপ আছে সেটা গ্রহণ করো, দ্রুত বাকি সবাইকে জানিয়ে দাও। আমাদের ক্লাসটা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাসগুলো যদি বুঝে পড়া না যায়, এই ক্লাসগুলো যদি আমরা বুঝে মানে বোঝার বিষয়টার মধ্যে যদি আমরা না থাকতে পারি, তাহলে আলটিমেটলি বায়োলজি পড়ে লাভ নেই। কারণ এটা হলো লাইফ সায়েন্স, এটাকে বোধগম্য করতে হয় নিজের জীবনের সাথে হোক, পরিবেশের সাথে হোক, আশেপাশের চারপাশের পরিবেশের উপাদানগুলোর সাথে হোক, এটার সাথে আমাদের একটা ইন্টারাকশন আছে, এগুলো বুঝতে হয় প্রতিনিয়ত। যাই হোক, প্রত্যাশা করছি তোমরাও এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে এই বিষয়গুলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে হলো MSH শামীম যুক্ত হয়েছে, হুমায়রা যুক্ত হয়েছে, স্বপন পাল যুক্ত হয়েছে, অনেক বন্ধুই কিন্তু আমাদের সাথে আছে। তো এখানে যাই হোক, আমরা আমাদের বন্ধুদের প্রাইমেট থেকে মানুষ এসেছে। হ্যাঁ, যদিও মানে এটাকে আমরা বলছি যে অ্যানিমালগুলোকে আমরা যে বানর বা মানে এখানে এপস জাতীয় যে অ্যানিমালগুলো আছে এদেরকে আমরা প্রাইমেট বলে থাকি। তো এই প্রাইমেট থেকে বলা হয়ে থাকে যে মানুষের উৎপত্তি, আসলে এই বিষয়টা না। ওকে, যাই হোক, আমরা এখানে দেখি যে নুসরাত, ওকে, কাউকে কেউ একজন রিপ্লাই করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে বই দেখে বলুক আর বই না দেখে বলুক, সমস্যা নেই, এখানে বলতে পারাটাই হলো মূল বিষয়। তোমরা যদি বই দেখে দেখেও যদি এখানে রিপ্লাই দিতে পারো, আমি বলবো যে সেখানেও তোমার একটা ইন্টারাকশন আছে। অনেকে তো কিছুই বলছে না, এখানে আমরা কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি। এনিওয়ে, সকলে অংশগ্রহণ করো, বাকি বন্ধুদেরকে অংশগ্রহণ করতে সহায়তা করো আমাদের কমেন্ট বক্সে। আশা করি কমেন্ট বক্সে অনেক ভালো ভালো জিনিস নিয়ে আজকে বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করতে পারবো, এবং কমেন্ট বক্সে তোমাদের যে কৌতূহলগুলো আছে সেই কৌতূহলগুলো তোমরা ছুড়ে দিতে পারো। তাহলে জিন এবং জেনেটিক কোড নিয়ে আমরা আমাদের আজকের আলোচনায় এগিয়ে যাব। অপ্রাসঙ্গিক বিষয় আসলে কমেন্ট বক্সে লেখার প্রয়োজন নেই। এনিওয়ে, আমরা এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি এখানে যে মূলত আমরা জানি যে এই জিনের অবস্থানটা আমাদের আসলে জানা দরকার, যে জিন কোথায় বাস করে। জিন কি গাছে বাস করে, নাকি জিন অনেক সময় দেখা যায় অনেকেই বলে যে অমুক জঙ্গলের মধ্যে জিন বাস করে, অমুক জায়গায় জিন বাস করে। আসলে সেই জিন এবং এই জিনের মধ্যে তো পার্থক্য আছে। আমরা জানি, আমরা এত বড় হয়েছি, এত শ্রেণীতে পড়ি আমরা, অতএব এখন থেকে জিনের কনসেপ্ট আমাদেরকে খুব ভালোভাবে রাখতে হবে। তবে জিনের নির্দিষ্ট যে লোকাস, যেখানে জিন বসবাস করে, সেই জায়গাটি কোথায়, সেটি আমাদের, সেই লোকেশনটা আমাদের খুঁজে বের করতে হবে। লোকেশন থেকে লোকাস, তার মানে তার অবস্থানটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। নর্মালি আমাদের এই যে ডিএনএ কোথায় বসবাস করে, নিউক্লিয়াসের অভ্যন্তরে। এরপরে সেই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কোথায় থাকে, একটা ক্রোমোজোমের মধ্যে থাকে, ক্রোমাটিন ফাইবার বা এই ক্রোমাটিন যে পেছানো যেখানে জালিকাগুলো আছে সেই তন্তুগুলোর মধ্যে থাকে। সেই ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবারকে যখন ক্রোমোজোম আকারে আমরা দেখি বা একেবারেই সবচেয়ে খাটো ও মোটা দেখায়, তখন তো ক্রোমোজোমের এই গঠনটা দৃষ্টিগোচর হয়। এরপর আমরা দেখি যে এর মধ্যেই কি থাকে, যে একটা ডিএনএর স্ট্রাকচার থাকে, এবং এই ডিএনএ নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সিকোয়েন্স যুক্ত যে জায়গা আছে তাকে বলছি আমরা জিন। নির্দিষ্ট খণ্ডকে বলছি আমরা জিন, যেটা স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে কিংবা স্বতন্ত্রভাবে অন্য বৈশিষ্ট্যের উপরে তার নিয়ন্ত্রণকারী প্রভাব বিস্তার করতে পারে। তার মানে জিন হচ্ছে ডিএনএর একটি নির্দিষ্ট জিন সমৃদ্ধ জিন হচ্ছে ডিএনএর একটি নির্দিষ্ট খণ্ডাংশ, যে খণ্ডাংশটা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে কিংবা একটা বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করতে পারে। আমরা তাকে বলছি হলো জিন, যেখানে নির্দিষ্ট জেনেটিক কোড থাকে, এই কথা আমরা বলবো। যাই হোক, আমরা এর আরও শতসিদ্ধ বিভিন্ন ধরনের সংজ্ঞা রয়েছে, যে 20টি অ্যামিনো অ্যাসিড নিয়ে আসলে এই জিনগুলো 20টি অ্যামিনো অ্যাসিড নিয়ে, বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সগুলো নিয়ে এগুলো তৈরি হয়। যদিও আমরা জানি যে আমরা 20টি অ্যামিনো অ্যাসিড যেগুলো প্রোটিন তৈরির ক্ষেত্রে সহায়তা করে থাকে, তেমনই যে 20টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত এই প্রোটিনকে বলা হয় যে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। অনেক সময় এই কথাটা আসে যে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ কাকে বলা হয়। অ্যাকচুয়ালি 20টি অ্যামিনো অ্যাসিড যেটা আছে, এই অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত যে প্রোটিনাস উপাদানগুলো, এগুলো হচ্ছে যে জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হচ্ছে তাদেরকে। আর যে 4টি নাইট্রোজেন বেসের কথা আমরা বলে থাকি, ডিএনএর ক্ষেত্রে হলো 4 ধরনের নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এবং আরএনএর ক্ষেত্রে যে 4 ধরনের নাইট্রোজেন বেসের কথা বলি আমরা, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন এবং হচ্ছে সেখানে অ্যাডেনিন। এই যে আমরা এইগুলোর কথা আমরা বলছি, এই নাইট্রোজেন বেসগুলো হচ্ছে সেই ভাষার জন্য বলা হচ্ছে যে দ্য কোড ফর দিস ল্যাঙ্গুয়েজ, সেই ভাষার জন্য কোড। আসলে এটাই হচ্ছে জেনেটিক কোড। এই জেনেটিক কোড নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে জিন ক্রোমোজোমের উপর সারিবদ্ধভাবে থাকে। তার মানে একটা ক্রোমোজোমের মধ্যে জিন কি থাকে, সারিবদ্ধভাবে থাকে। অর্থাৎ জিন কখনো একা, কোনো একটা বিষয় কখনো একা তার এই বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে না।
আমরা জানি জিনগুলো কি থাকে, এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বিষয়গুলো সে জোড়ায় জোড়ায় অবস্থান করে, সেটা আমরা জানি। এবং এটার এই কনসেপ্টটা নিয়ে আসলে আমাদের 11তম যে অধ্যায় আছে দ্বিতীয় পত্রের, সেখানে বিস্তারিত আলোচনা আছে জেনেটিক্স নিয়ে, বা বংশগতি ও বিবর্তন চ্যাপ্টারের মধ্যে আমাদের বিস্তারিত আলোচনা আছে। সেখানে গিয়ে আমরা মেন্ডেলিজমের সেই সূত্রগুলো দিয়ে জিন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু জেনে নেই জিন কোথায় থাকে এবং তার লোকাস, তার গঠন কেমন, তার ক্যারেক্টারিস্টিক্স কেমন, তার প্রকারভেদ কেমন, এবং জেনেটিক কোড কী কাজে ব্যবহার করা হয়ে থাকে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো এবার একটু দেখে নেই যে জিন ক্রোমোজোমের উপর সারিবদ্ধভাবে থাকে এবং কোষ বিভাজনের সময় জুতবদ্ধভাবে গ্যামিটে গমন করে। জুতবদ্ধভাবে কি, ওই যে জোড়ায় জোড়ায় গ্যামিটে গমন করে। মেন্ডেল যে তার সূত্রের মধ্যে উপস্থাপন করেছেন যে জিনগুলো কি করে, ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসের মধ্যে সে অবস্থান করে, এবং যখন এক বংশধর থেকে আর এক বংশের মধ্যে যায় তখন গ্যামিটের মধ্যে জোড়ায় জোড়ায় এগুলো অবস্থান করে, কারণ এই ফ্যাক্টর বা এই জিন জোড়ায় জোড়ায় কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে থাকে। যাই হোক, আমরা এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি এরপরে কোন বিষয়টাকে আমরা আমাদের সামনে এনেছি, যে ডিএনএতে অবস্থিত জিনগুলো সে কী করে একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করে থাকে। যে একটা নির্দিষ্ট প্রোটিন তৈরির ক্ষেত্রে একটা নির্দিষ্ট জিনের কিন্তু প্রভাব রয়েছে। আমরা দেখেছিলাম mRNA এর মধ্যে ডিএনএ থেকে সে যে কোডগুলো কপি করে নিয়ে আসে mRNA, কারণ mRNA নিজে নিজে তৈরি হতে পারে না, তাকে তৈরি হতে গেলে ডিএনএর কোড অনুযায়ী তার কোডের সাথে মিলিয়ে সে কী করে 3 প্রাইম থেকে 5 প্রাইম যে আমাদের এখানে যে চেইনটা আছে সেই অনুযায়ী সে তৈরি হয়ে নেয়। তখন সে যখন এই কোডগুলো কপি করে নিয়ে আসে, এই প্রত্যেকটা ট্রিপ্লেট কোড 3টা নাইট্রোজেনাস বেস মিলে একটি করে ট্রিপ্লেট কোড তৈরি হয়। এই কোডগুলো নির্দিষ্ট কোড নির্দিষ্ট অ্যান্টিকোডনযুক্ত আরএনএকে সংযুক্ত করতে পারে, এবং সেই নির্দিষ্ট অ্যান্টিকোডনযুক্ত আরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংবন্ধীকরণ ঘটাতে পারে। এবং এভাবে আমরা দেখেছিলাম গতদিনে প্রোটিন সিনথেসিস হয়েছে। তার মানে আজকে কিন্তু বিষয়টা আমাদের কাছে আরও ক্লিয়ার, আরও পরিষ্কার, যে ডিএনএতে অবস্থিত জিনগুলো একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করে, আর এই প্রোটিনগুলোই নির্ধারণ করে একটি বৈশিষ্ট্য। আমাদের দেহের মধ্যে যে ক্যারেক্টার আছে, আমাদের দেহের ওই যে আমরা চোখের বর্ণের কথা বললাম যে সেটি কেমন হবে, তার উপর নির্ভর করে আসলে ওই প্রোটিনের ক্যারেক্টার। তার মানে এখানে জিন কি করছে, সেই জিন দ্বারা কি তৈরি হচ্ছে, জেনেটিক কোডের ওই বেস সিকোয়েন্সগুলো দ্বারা তৈরি হচ্ছে প্রোটিন, এবং এই প্রোটিনেই মূলত নিয়ন্ত্রণ করছে আমাদের এই বৈশিষ্ট্যগুলো। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা কয়েকজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, সায়েন্টিস্টকে দেখতে পাচ্ছি, যারা আসলে এই জিনগত গবেষণার ক্ষেত্রে যারা অনেক গবেষণা করেছেন, তাদের জীবনের ম্যাক্সিমাম সময়ই আসলে এই গবেষণায় ব্যয় করেছেন শুধু আমাদেরকে জানানোর জন্য আসলে এই জিন কি, এবং পরবর্তীতে এই জিন নামকরণের ক্ষেত্রেও তাদের যে প্রচেষ্টা সেটা আসলে আমরা দেখে থাকি, যে জিন আবিষ্কার করা, জিনের নামকরণ করা, জিনের গঠন, প্রপার্টিস, এগুলো আমাদের সাথে ব্যাখ্যা করার ক্ষেত্রে এই সায়েন্টিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে বিধে আজকে জেনেটিক্সের মতো একটি স্বতন্ত্র সাবজেক্ট তৈরি হয়েছে। এবং এই বিদ্যার মাধ্যমে চিকিৎসাবিদ্যা সম্পন্ন হচ্ছে, এই বিদ্যার মাধ্যমে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্সের কথা আমরা বলছি, সেটা কিন্তু জেনেটিক্সের উপরেই আসলে এটা হচ্ছে নির্ভর করে থাকে। আজকে যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, আজকে যে আমরা বিভিন্ন ভার্চুয়াল রিয়েলিটির কথা বলি, সব কিছু কিন্তু আসলে মানুষের এই জিনের যে বৈশিষ্ট্য, জিনের যে ক্যারেক্টার, জেনেটিক কোড, এই বিষয়গুলো থেকে কিন্তু মানুষের এই ধারণাগুলো তৈরি হয়, এবং এগুলো আজকে কাজে লাগছে। এবং মানবদেহেরই বিভিন্ন অংশগুলো যেগুলো অন্য কোনো প্রজাতির সাথে এক প্রজাতির বা এক মানুষের সাথে আর এক মানুষের ইন্ডিভিজুয়ালের সাথে ইন্ডিভিজুয়ালের কখনো পার্থক্য তৈরি করে দেয়, যেমন ফিঙ্গারপ্রিন্ট, রেটিনাল স্ট্রাকচার, এরপর হচ্ছে যে আমাদের জিহ্বার অভ্যন্তরে যে গঠন আছে, এই সব কিছু মানুষের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। এবং আলটিমেটলি ডিএনএর যে গঠনটা আছে, ডিএনএর গঠনের মধ্যে মানুষের পার্থক্য তৈরি হয়, এক প্রজাতিরই ইন্ডিভিজুয়াল থেকে ইন্ডিভিজুয়ালে এই পার্থক্যগুলো পরিলক্ষিত হয়। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে মেন্ডেল 1865 সালে উনি আসলে জিনকে বৈশিষ্ট্যের বাহক কণা হিসেবে, পার্টিকেল হিসেবে সর্বপ্রথম উনি কী করেন, আখ্যায়িত করে থাকেন যে জিন এটি হচ্ছে একটা পার্টিকেল, এটি হচ্ছে একটা ক্যারেক্টার বেয়ার করার মতো একটা পার্টিকেল। উনি 1865 সালে সর্বপ্রথম এই কনসেপ্টটা আমাদের সামনে তুলে ধরেন। তো ইনি হচ্ছে মিস্টার মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। এরপরে আমরা দেখি যে মিস্টার মর্গান উনি কি করেন, যে উনি একে ফ্যাক্টর বলেন। মিস্টার মর্গান বলেন যে না, যে পার্টিকেলের কথা বলা হচ্ছে সেটি আসলে একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে বা অন্য বৈশিষ্ট্যের উপর প্রভাব বিস্তার করে, সেই বিষয়টা দেখানো হয়েছে। এরপর আবার আমরা শেষে দেখলাম যে মিস্টার জোহানসেন 1903 সালে একেবারেই সরাসরি এর নাম ধরে হচ্ছে, এটি হচ্ছে জিন। ওনার এই নামটাই এখন পর্যন্ত আসলে সর্বজন স্বীকৃত, এবং আমরা এই জিনকে জিন হিসেবে আমরা ট্রিট করে আসছি। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই আমরা এখানে আমাদের বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা নয়, যদি আমরা একটু কাগজ কলমে
নিয়ে নিতে পারি। ওকে, যাই হোক, আমরা আমাদের এই বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এখানে অসংখ্য ধন্যবাদ। সে ওমর ফারুক সে বলেছে যে ক্লাসের মধ্যে মনোযোগ দিতে। আসলে ক্লাসে আমরা একটু মনোযোগ দেই, কেমন, নিজেদের মধ্যে আলোচনা নয়, নিজেদের মধ্যে আলোচনা করে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা খুবই ইম্পর্টেন্ট। এগুলো আবারও বলছি, এগুলো একেবারেই নিজের জীবনব্যাপী, নিজের জীবন সঙ্গীন একটা বিষয়। এগুলোকে আমাদের প্রত্যেকেরই জানা উচিত। যদি কেউ বায়োলজি এরিনার বাইরেও থাকো, তারও আসলে জানা উচিত জিন কি, জেনেটিক কোড কি, কীভাবে এই জেনেটিক কোডগুলো কাজ করে থাকে। মানে অধুনা খুব শীঘ্রই হয়তো এমন আসবে যে আমাদের এই জেনেটিক সিকোয়েন্সগুলোকে, কোডগুলোকে আমরা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। তখন বড় বড় অসুখ বিসুখকে মানুষ খুব সহজেই নির্মূল করতে পারবে। কারণ এই অসুখ বিসুখেই হয় বা দেহের অভ্যন্তরে বড় বড় ধরনের অসুখ বিসুখগুলো হয় এই জেনেটিক সিকোয়েন্সের মধ্যে বিভিন্ন ধরনের আক্রমণের কারণে, এই জিনগত পরিবর্তনের কারণে কিন্তু হয়ে থাকে। যেমন মানুষের অনেক সময় আমরা দেখে থাকি যে যেগুলো ডিজেবল চাইল্ড কিংবা স্পেশাল নিডেড যে চাইল্ডগুলো আছে আমাদের সমাজে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু পৃথিবীতে এমনি এমনি জন্মগ্রহণ করেনি। তাদের এই জিনগত পরিবর্তন হয়ে তাদের এই অবস্থা হয়েছে। তাদের অবস্থাটা কিন্তু এমনি ওইভাবে তৈরি হয়নি। সো এই ধরনের ইরোরগুলো, এইগুলোকে আমরা বলছি ইরোর জিন। এই ইরোর জিনগুলোকে কিন্তু কারেকশন করার সুযোগ হয়তো খুব সামনে আমরা শীঘ্রই হয়তো পেয়ে যাব। সায়েন্টিস্টরা এগুলো নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। এবং জেনেটিক্স যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এখন টপমোস্ট ওয়ান্টেড সাবজেক্ট। অর্থাৎ অনেক শিক্ষার্থী কিন্তু এই বিষয় নিয়ে পড়তে চায়, জেনেটিক্স নিয়ে পড়তে চায়, কিংবা এই জিন টেকনোলজি নিয়ে পড়তে চায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। এই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীদের কাছে এখন সবচেয়ে টপ মোস্ট সাবজেক্ট যেটা বলছি। তোমরা হলো যে বড় বড় ইউনিভার্সিটিগুলোর কথা বলি আমরা, যে হার্ভার্ড বলি আমরা, এমআইটির কথা বলি, হ্যাঁ, তো এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে যেগুলো র্যাঙ্কিংয়ে 1-2 মধ্যে আছে, সেখানে কিন্তু টপ মোস্ট নাম্বার 1 সাবজেক্ট হচ্ছে জেনেটিক্সের মতো সাবজেক্টগুলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশেও কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে এই বিষয়ের চর্চা আছে, এই বিষয়গুলো পড়ানো হচ্ছে এবং এই বিষয়ে অনার্স মাস্টার্স আছে, গবেষণা করার সুযোগ আছে। তোমরা যদি কারো কোনো ধরনের ডিজায়ার থাকে, তোমরা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে পারো। কারণ এই বিষয়ে আমাদের দেশে এক্সপার্টের সংখ্যা খুবই কম। কারণ সুযোগ কম, হয়তো অনলি 25টা-50টা করে সিট হয়তো ভার্সিটিগুলোতে দেখা যায়, তাও সব ইউনিভার্সিটির মধ্যে নেই। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তোমাদের আগ্রহ তৈরি হোক। আমাদের দেশের শিক্ষার্থীরাই এক একদিন এই জিন নিয়ে গবেষণা করুক এবং তাদের গবেষণালব্ধ ফলাফল আমাদের দেশকে, আমাদের সমাজকে, সর্বোপরি সমগ্র বিশ্বকে সমৃদ্ধ করবে, এই প্রত্যাশা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটু দেখে নিচ্ছি যে আমরা এই ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গা লোকাসের কথা বলেছি, যেখানে জিন বসবাস করে বা জিন থাকার সম্ভাবনা আছে, তাকে বলছি আমরা লোকাস। তার মানে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স, যা জীবের বৈশিষ্ট্য বা একটি নির্দিষ্ট কার্যকর সংকেত, যেটাকে আমরা বলছি যে এনকোড, সংকেতকে কি করে আবদ্ধ করে, এনকোডিং করা বা আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে। জিন তো জিন আকারে থাকে না। আমরা জানি এই প্রত্যেকটা জিনের ট্রিপলেট কোডগুলো নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করে অ্যামাইনো অ্যাসিডের একটা প্রোটিন হিসেবে সে কি করে আত্মপ্রকাশ করে, বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। আমরা তাকেই বলছি জিন। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে তোমরা এই লেকচারটি এখানে পজ দিয়েও এই জিনের সংজ্ঞাটা ভালোভাবে লিখে নিতে পারো। কিংবা অনেকের হয়তো এখনই হয়ে গেছে যে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর একটা নির্দিষ্ট সিকোয়েন্স, যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত বা এনকোডকে আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়, আমরা তাকেই বলছি জিন। এরপরে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আমরা বলছি যে এ পর্যন্ত আমাদের জানা ক্ষুদ্রতম জিনে নিউক্লিওটাইডের যে সংখ্যার কথা বলছি আমরা, যে নিউক্লিওটাইড এবং 75টি, আর বৃহত্তম যে জিনটি আছে সেখানে 40,000 পর্যন্ত নিউক্লিওটাইড নিয়ে এই জিনটা তৈরি হয়ে থাকে। এবং তোমরা অনেক সময় শুনে থাকবা যে এই জিনোম আবিষ্কার করা হয়। জিনোমটা কি? অর্থাৎ কোনো একটি জীব দেহের অভ্যন্তরে, যেমন ধরো যে মানুষের দেহের অভ্যন্তরে যতগুলো জিন আছে, এই জিনের একটা নির্দিষ্ট নকশা আছে, ডিজাইন আছে, জেনেটিক কোডগুলো দিয়ে সিকোয়েন্স করে করে এই ডিজাইনগুলো তৈরি করা। তো যখন এই মানুষ অনেক গবেষণা করে 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 এই ডিএনএগুলো নিয়ে গবেষণা করতে করতে, ডিএনএর মধ্যে জিন সিকোয়েন্স নিয়ে গবেষণা করতে করতে একসময় কোনো না কোনো প্রাণীর জিনোম আবিষ্কার করে ফেলে। তো একটা প্রাণীর যখন জিনোম আবিষ্কার হয়ে যায়, তখন বিজ্ঞানীদের হাতে কিন্তু রিমোট কন্ট্রোলটা চলে আসে, বা গবেষণাকারী ব্যক্তির কাছে কিন্তু রিমোট কন্ট্রোলটা চলে আসে। তখন ওই জীবটাকে নানা রকমভাবে তারা ইউজ করতে পারে, প্রপারলি ভালোভাবে ইউজ করা, তার ট্রিটমেন্ট করা এবং তার মধ্যে যে পজিটিভ বিষয়গুলো দিয়ে মানুষের উপকারে ব্যবহার করা, এই কাজগুলো কিন্তু করা সম্ভব হয়ে থাকে। আমি এর জন্যই বলছি যে খুব শীঘ্রই হয়তো মানুষের জিনোমের অনেক
মানুষের টোটাল জিনোমের অনেক অংশে আবিষ্কার হয়ে গেছে। এবং তোমরা জানো যে ডিএনএ আবিষ্কার করার সাথে যুক্ত ছিল যে মিস্টার ওয়াটসন, উনি কিন্তু মানুষের জিনোমের জন্য একটা হিউম্যান জিনোম প্রজেক্ট তৈরি করেছিল। সেই তার প্রজেক্ট থেকে কিন্তু এখনও গবেষণা চলছে এবং সিংহভাগ কাজই কিন্তু সমাপ্ত হয়ে গেছে। তো যাই হোক, আমরা নিউক্লিওটাইডের সংখ্যা অনুযায়ী, অর্থাৎ নিউক্লিওটাইডগুলো নিয়েই তো আসলে জিন তৈরি হয়, তো এখন এই নিউক্লিওটাইডের সংখ্যা অনুযায়ী 75 নিউক্লিওটাইড সবচেয়ে ক্ষুদ্রতম জিন এখন পর্যন্ত আবিষ্কৃত, যেটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে কী করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে আমরা সহজেই বলতে পারি এখন পর্যন্ত আমাদের জানা মতে 74টি নিউক্লিওটাইড কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে না। বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে হলে 75টি নিউক্লিওটাইড লাগছে এখানে। এবং সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে যে 40,000 নিউক্লিওটাইড মিলে সবচেয়ে লম্বা যে জিনটা, তার জেনেটিক সিকোয়েন্স মিলে যে ডিজাইন বা নকশাটা আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 40,000 নিউক্লিওটাইড নিয়ে সেটি তৈরি। এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে জিনগুলো সাধারণ নিয়মে ডিএনএ অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কি থাকে, বিস্তৃত বা পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে এবং স্বতন্ত্রভাবে কি করে, সংকেত বহন করে থাকে। এরপর আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আমরা এই যে কিছু জিনের ক্ষেত্রে আমরা কি দেখি, যেমন জিনের এখানে 3টা প্রকারভেদ আমরা দেখছি। একটা স্ট্রাকচারাল, একটা হচ্ছে অপারেটর, আর একটা হচ্ছে প্রোমোটর। আমরা এখানে 3 ধরনের জিনকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। যে কিছু জিন, কোন জিনগুলো, স্ট্রাকচারাল জিন, যে জিনগুলো প্রোটিন প্রডিউস করতে পারে তাদেরকে বলছি আমরা স্ট্রাকচারাল জিন। এরপর হচ্ছে যে অপারেটর জিন এবং প্রোমোটর জিন, এগুলো গুচ্ছবদ্ধ হয়ে পাশাপাশি অবস্থান করে। কখনো কখনো জিন একাই তো তার নির্দিষ্ট বৈশিষ্ট্যকে প্রকাশ করেই, আবার কেউ কেউ এই জিনগুলো গুচ্ছবদ্ধ হয়ে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে একে অপরের উপর পরিপূরক হিসেবে কাজ করে। এই ধরনের আমরা কিছু জিনকে বলেছি স্ট্রাকচারাল জিন, অপারেটর জিন, প্রোমোটর জিন। এই ধরনের জিনগুলো গুচ্ছবদ্ধ হয়ে পাশাপাশি অবস্থান করে এবং যৌথভাবে কাজ করে, আর তখন এদেরকে একটা নাম দেওয়া হচ্ছে অপেরন। অনেক সময় পরীক্ষা আসে অপেরন কি, এই পরীক্ষা আসতে পারে, যে কোনো পরীক্ষা আসতে পারে। তো অপেরনটা হচ্ছে যে কিছু জিন যেগুলো স্ট্রাকচারাল জিন হতে পারে, তারপর আমরা বলছি যে প্রোমোটার জিন হতে পারে, এবং আমরা অপারেটর জিনের কথা বলছি। এই জিনগুলো গুচ্ছবদ্ধ হয়ে যখন একই কাজ করে, একটা কাজে নিয়োজিত থাকে, যৌথ কাজ করে, তখন তাদেরকে বলছি আমরা অপেরন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে জিন প্রোটিন সংশ্লেষণের সংকেত বহন করে, যে জিনটা প্রোটিন সংশ্লেষণ করার ক্ষেত্রে সংকেত বহন করে, আমরা তাকে বলছি স্ট্রাকচারাল জিন। আগে এই বিষয়টা আলোচনা করা হয়েছে। তার মানে নর্মালি যে জিন আমাদের কাছে পরিচিত, সেটা আসলে স্ট্রাকচারাল জিন ছাড়া আর কিছুই নয়। এরপরে আমরা আরেকটা বিষয় একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে জিনের কোডিং আর নন কোডিং অংশ মিলে তৈরি হয় একটি মোজাইক জিন। অর্থাৎ কিছু জায়গায় কোড আছে, কিছু জায়গায় কোড নেই। এরকম জিনের কোডিং নন কোডিং নিয়ে যখন কোনো একটা জিনকে আমরা কল্পনা করে থাকি, হ্যাঁ এটা একটা জিন, আসলে কোডিং আর নন কোডিং তো আসলে জিনের অংশ নয়, তারপরে এটাকে আমরা মোজাইক জিন বলে থাকি, বা বায়োলজির ভাষায় এটাকে বলা হয়ে থাকে মোজাইক জিন। তার মধ্যে কিছু কোড অঞ্চল আছে, তার মধ্যে কিছু নন কোডিং অঞ্চল রয়েছে। এরপর আমরা আর একটা বিষয় একটু খেয়াল করে দেখি যে এখানে একটা কোডিং এর ভেতরেই এই যে আমরা একটা একটু আগে বললাম মোজাইক জিনের কথা বললাম, এটা একটা মোজাইক জিন। কিন্তু এখানে দেখো একটা নির্দিষ্ট জায়গায় কোড আছে আর একটা জায়গায় কোড নেই, কোড আছে কোড নেই, কোড আছে কোড নেই। তার মানে এরকম একটা যখন জিন আমরা দেখে থাকি, তখন এই যে অংশের মধ্যে কোড আছে তাকে আমরা বলছি হলো এক্সন, আর যে অংশের মধ্যে কোড নেই তাকে আমরা বলছি হলো ইন্ট্রন। এটা একটা মনে রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় এমসিকিউ আকারে কিংবা অনেক সময় আমাদের জ্ঞানমূলক আকারে এই প্রশ্নগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয়। তো যাই হোক, আমরা এখানে দেখলাম যে এক্সন এবং এন্ট্রন, এক্সন এন্ট্রন, এই সিকোয়েন্সগুলো মিলেই ওই যে মোজাইক জিনের কনসেপ্টটা এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। তার মানে কিছু জায়গা আছে এগুলো নন কোডিং রেজিয়ন এবং কিছু জায়গা আছে এটা হচ্ছে কোডিং রেজিয়ন। এই দুটো মিলেই হচ্ছে আমরা এখানে বলছি মোজাইক জিন, এবং একটি আরেকটির অংশগুলো যেটা একটা জিন আছে সেটা হচ্ছে এক্সন, আর যেখানে জিন নেই সেটা হচ্ছে ইন্ট্রন। এরপরে আমরা একটু খেয়াল করে দেখি যে কোনো জিনে মিউটেশন ঘটতে পারে। শুরুতে আমি আলোচনায় বলেছি যে মানুষের কিংবা অন্য কোনো প্রাণীর কিংবা উদ্ভিদের অথবা যে কোনো জীবের ক্ষেত্রে, অণুজীবের ক্ষেত্রে তাদের যে বৈশিষ্ট্যের মধ্যে যে পরিবর্তনগুলো ঘটে বা মিউটেশন ঘটে, তাদের মধ্যে যে বিবর্তনগত চেঞ্জ দেখা যায়, এগুলো আসলে মিউটেশনের ফলেই তাদের প্রকরণ ঘটে। প্রকরণের পরে তার আসলে বিবর্তনগুলো ঘটে থাকে। যখন বড় রকমের প্রকরণের পরে একটা রেজাল্ট পাওয়া যায়, তখনই আমরা তাকে বলি বিবর্তন। তো যাই হোক, কোনো জিনে মিউটেশন ঘটতে পারে, বংশ পরম্পরায় প্রকরণ সৃষ্টি করে। আবার কখনো একাধিক জিন মিলে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। একাধিক জিন, অনেকগুলো জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের অনেক সময় আমরা কাজ দেখে থাকি বা কাজ করে থাকে। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে আসলে জিনের প্রকারভেদটা কি। কমপ্লিমেন্টারি জিন, ডুপ্লিকেট জিন, পলিমেরিক জিন, মডিফাই জিন, লিথাল জিন এবং শেষে হচ্ছে মুভেবল জিন। এই 6 ভাগে জিনকে সাধারণত ভাগ করা হয়ে থাকে।
আমরা প্রত্যেকটি ভাগ নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের দ্বিতীয় পত্রের 11তম অধ্যায়ে গিয়ে, যেখানে আমরা হলো জেনেটিক্স এবং বিবর্তন সেই চ্যাপ্টারে গিয়ে আমরা আসলে আলোচনা করব। এটা বংশগতি বিবর্তন চ্যাপ্টারে। কমপ্লিমেন্টারি জিন কাকে বলে, একটা জিন আর একটা জিনের যখন পরিপূরক। ডুপ্লিকেট জিন কাকে বলে, যখন একই রকম জিনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য অন্য আর একটা জিন সেটা করতে পারতেছে, এরকম আমরা দেখে দেখি ডুপ্লিকেট জিন। পলিমেরিক জিন কি করে, একই জিন অনেকগুলো বৈশিষ্ট্যের সাথে রিলেটেড থাকে। আবার হলো মডিফাই জিন কি করে, লিথাল জিন কি করে। হ্যাঁ, লিথাল জিনের মাধ্যমে আসলে এটাকে মারণ জিন বলা হয়ে থাকে। কেন, সে কি করে যে অন্য একটা বৈশিষ্ট্যকে বা জীবের মানে জীবে যখন ওই বৈশিষ্ট্যটা আনয়ন হয় লিথাল জিনের প্রভাবে, তখন সেই জীবের মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। এবং মুভেবল জিন, যে জিনের জেনেটিক কোডগুলো কি হতে পারে, পরিবর্তিত হয়ে সেই প্রাণীর উপরে বা উদ্ভিদের উপরে তার বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে থাকে। তো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে আলোচনার সুযোগ আছে আমাদের, কিন্তু এখানে আমরা শুধু জেনে রাখি যে জিনের প্রকারভেদ এবং কত ধরনের জিন আছে সেটা একটু দেখে নেই আবারও। কমপ্লিমেন্টারি জিন, ডুপ্লিকেট জিন, পলিমেরিক জিন, মডিফাই জিন, লিথাল জিন এবং মুভেবল জিন। নিশ্চয়ই তোমরা এগুলো লিখে রেখেছো এবং এগুলো তোমরা অবশ্যই আশা করছি যে এগুলো ভালোভাবেই রপ্ত করতে পারবে। ওকে, আমরা আমাদের বন্ধুদেরকে এখনও আমাদের সাথে পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আছে আমাদের সাথে। ওকে, আমরা আমাদের বাকি বন্ধুদেরকে একটু, হ্যাঁ, এখানে পলিমেরিক একটা প্রশ্ন করেছে। এখানে শাম্মীম আমাদেরকে আসলে বলেছে পলিমেরিক 6 প্রকার জিনের ক্ষেত্রে পলিমেরিক জিন। হ্যাঁ, আমাদের অনেক কিছু জিন আছে যে জিনগুলো অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে কাজ করে থাকে। আমরা বললাম যে এটা আমরা আজকের আলোচনার বিষয়বস্তু নয়, আমরা 11তম চ্যাপ্টারে গিয়ে পলিমেরিক জিনের সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আছে, সেখানে গিয়ে আমরা আলোচনা করব। এনিওয়ে, আমরা এবার একটু দেখে নিতে চাই এখানে যে জিন সংযোজনে তৈরি হচ্ছে উন্নত জীব। আমরা আমাদের আশেপাশে অনেক জীবকে দেখতে পারি যে তাদের হলো জিনের যে সংযোজন, তাদের জিনকে মডিফাই করা যায়, জেনেটিক সিকোয়েন্সকে করে উন্নত ধরনের বৈশিষ্ট্য সম্বলিত আমরা প্রাণী, উদ্ভিদ এগুলো আসলে তৈরি করার ক্ষেত্রে বা উন্নত জীব তৈরি করার ক্ষেত্রে এগুলো কি করছি, আমরা কাজ করছি এখানে। এরপর কি হচ্ছে যে জিনগত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বাহিত হয়। এটা একটা ক্যারেক্টার জিনের ক্ষেত্রে, এগুলো বংশ পরম্পরায় বাহিত হয়। জিনগত বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় বাহিত হয়। কোনো একটা রোগের ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি যে এখানে রেড কালারটা হচ্ছে অ্যাফেক্টেড এবং এখানে আমরা পুরুষটাকে দেখছি যে সে হচ্ছে কি নট অ্যাফেক্টেড। তো এখানে দেখা যায় যে এখানে কিছু মহিলা পরবর্তীতে যখন তাদের সন্তান জন্মগ্রহণ করে তখন কিছু পরিমাণ অ্যাফেক্টেড এখানে মহিলা আমরা দেখতে পাচ্ছি। আবার পরে দেখি যে এখানে মহিলা এবং পুরুষ উভয়ই কি হয়েছে, অ্যাফেক্টেড হয়েছে। তার মানে এই যে জিন বংশ পরম্পরায় এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পরবর্তী বংশ ধরে তাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি জিনের আধুনিক ধারণায় জিনের যে সিকোয়েন্সিং জানা সম্ভব হয়েছে বা হচ্ছে, যা বিজ্ঞানকে কি করবে যে পৌঁছে দিয়েছে অনেক ঊর্ধ্বে। আজকে আসলে আমাদের এই বিজ্ঞানের যে অগ্রযাত্রা, তার পেছনে এই জেনেটিক কোড জানা এবং এই জেনেটিক বা ডিএনএর জিন সিকোয়েন্সগুলো জানার পরেই আসলে অনেক কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, অনেক অজানা তথ্য সম্পর্কে মানুষ জানতে পেরেছে, যা বিজ্ঞানের অগ্রযাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এরপর যে ব্যান্ডেল এবং ট্যাটাম পরীক্ষা দ্বারা প্রমাণ করেন এক জিন এক এনজাইম। ব্যান্ডেল এবং ট্যাটাম তারা প্রথমে পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে আসলে এই জিনগুলো মূলত হলো এনজাইম তৈরি করে থাকে, কিন্তু পরবর্তীতে আরও অনেক বিজ্ঞানীরাই তাদের এই কথার সাথে একমত হতে পারেননি। পরে সেটি এক জিন এবং এক পলিপেপটাইড, কারণ একটা জিন একটা পলিপেপটাইড আমরা জানি যে অ্যামিনো অ্যাসিড যুক্ত করে, এবং এক জিন এক পলিপেপটাইড, এই তথ্যটা পরবর্তীতে বা এই তথ্যে পরিবর্তিত হয়। উপরে যে তথ্যের কথা বলা হচ্ছে এক জিন এক এনজাইম, পরবর্তীতে আমরা দেখি যে পরে সেটি এক জিন এক পলিপেপটাইড এই তথ্যে পরিবর্তিত হয়ে থাকে। তো আগে কিন্তু এরকমই বলা হতো যে একটা জিন একটা এনজাইম, বা জিন থেকে এনজাইমের উৎপত্তি হয়। প্রোটিনের ওই কনসেপ্টটার মধ্যে আগে, যদিও এনজাইমটাও প্রোটিন, কিন্তু ওই প্রোটিনের কনসেপ্টটার মধ্যে আগে ছিল না। পরবর্তীতে তারা কনসেপ্ট চেঞ্জ করে বলে না, এই একটা জিন একটা পলিপেপটাইড, এভাবে একটা কনসেপ্ট তৈরি হয়। তো জেনেটিক কোড আমরা কাকে বলছি, যে এই যে জিন নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ ধরে, তাহলে জেনেটিক কোড কি? তাহলে এই জিনের যে প্রত্যেকটি ট্রিপলেট অংশ আছে, মানে জিনের যে 3টা করে অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, 1 2 3 1 2 3, তার মানে একটি জিনের অভ্যন্তরে 1 2 3 এই 3টি নাইট্রোজেনাস বেস মিলে একটি নির্দিষ্ট সংকেত বহন করে, যাকে বলছি আমরা জেনেটিক কোড। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংকেত বহন করে থাকি, কিন্তু জিনের ভেতরেও এই ধরনের সংকেতগুলো আছে। তবে এই জেনেটিক কোডকে আমরা ভাগ করেছি বা জেনেটিক কোডগুলোকে বিভক্ত করেছি যে অ্যামিনো অ্যাসিডের উপর। 20 ধরনের যে অ্যামিনো অ্যাসিডের কথা বলছি আমরা, সেই অ্যামিনো অ্যাসিডের উপর ডিপেন্ড করে। তো একই ধরনের অ্যামিনো অ্যাসিড আবার ভিন্ন ভিন্ন কোডেরও
কোড দিয়েও রিপ্রেজেন্ট করে থাকে। তবে যে কোনো জেনেটিক কোড স্টার্ট হয়ে থাকে মেথিওনিন দিয়ে, AUG, আমরা এটা মনে রাখবো এবং আমরা এটা অনেকেই জানি। তো যাই হোক, আমরা এই বিষয়টা একটু আরও পরে আলোচনা করার চেষ্টা করছি যে ডিএনএ অণুতে ক্ষারকের নির্দিষ্ট ট্রিপলেট অনুক্রমকে আমরা বলছি হলো জেনেটিক কোড। নির্দিষ্ট ট্রিপলেট অনুক্রম 1 2 3 তিনটা নাইট্রোজেন বেস UUC, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ফিনাইল অ্যালানিন, এই উপাদানকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ফিনাইল অ্যালানিন এই ধরনের অ্যামিনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে UUC, এটা দ্বারা আমরা বুঝি যে ফিনাইল অ্যালানিন। তার মানে এভাবেই এই নাইট্রোজেনাস বেসগুলো পরপর সজ্জিত হয়ে তিনটা করে ট্রিপলেট কোড মিলে যে কোড তৈরি করে তাকে বলছি আমরা জেনেটিক কোড। এরপর আরেকটু ভালো করে দেখে নেই যে জেনেটিক কোডের সূচনাকারী কোডন এবং সমাপ্তি কোডনকে আমরা বলি সিগন্যাল কোড। অর্থাৎ যে কোডগুলো স্টার্টিং কোডকে নির্দেশ করে এবং স্টপ কোড দিয়ে সেটা স্টপ করে দেয় বা বন্ধ করে দেয় যে কোনো ধরনের অ্যাক্টিভিটি, বা জিনের যে একটা লেন্থকে নির্দেশ করে, আমরা সেই জায়গাটাকে বলছি আসলে সিগন্যাল কোড। এগুলোকে বলা হয়ে থাকে সিগন্যাল কোড। যেমন আমরা এখানে ডিএনএর একটি জিনের সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট কোডন, আমরা AUG আগেই বলেছি যে কোনো জায়গা থেকে স্টার্ট কোডনটা মিথিওনিন দিয়ে শুরু হয় এবং AUG তার প্রতিনিধিত্ব করে, বা এই জিনটা দিয়েই সে মিথিওনিনকে রিপ্রেজেন্ট করে থাকে। আর স্টপ কোডে আমরা দেখেছিলাম 3 ধরনের স্টপ কোড গতদিনে আলোচনা করা হয়েছে। এটি ঝটপট যদি কমেন্ট বক্সে লিখে দাও যে 3 ধরনের স্টপ কোড কি বা স্টপ কোডনগুলো কি, এটা ঝটপট লিখে দিতে হবে। গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছি। এক ধরনের তো এখানে দেখতেই পাচ্ছ স্টপ কোডন কি আছে, UAA, আর বাকি 2 ধরনের কোড একটু ঝটপট লিখে দাও যেগুলো ননসেন্স কোড বা স্টপ কোড হিসেবে কাজ করে থাকে। আমরা এখন একটু দেখে নেই যে আমাদের এখানে একটু খেয়াল করে দেখে নেই বাকি বিষয়গুলো। দুঃখিত। এবার আমরা জিনের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। এই সবগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড, প্রত্যেকটাই। যেমন আমরা এখানে মিথিওনিনটাকে একটু চিন্তা করি, AUG, এই যে সাইকেলটা গঠন করা হয়েছে এটা কিন্তু খুব চমৎকারভাবে তৈরি করা হয়েছে। তোমরা এই সাইকেলটা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, অথবা তোমাদের বইয়ে হয়তো নেই এটা, তো তোমরা কোনো বইয়ে থাকলেও থাকতে পারে, আমি জানি না। তো যাই হোক, এখন তোমরা এটা একটু কালেক্ট করতে পারো, অনলাইন থেকেও কালেক্ট করতে পারো। যে জেনেটিক কোড লিখে সার্চ দিলেও, তোমরা গুগল সার্চ দিলেও আসলে এটা পেয়ে যাবা। এটা একটু স্টাডি করতে পারো যে AU এবং G এটা মিলে হচ্ছে মিথিওনিন, আবার AUA এটা নিয়ে হলো আইসোলিউসিন, আবার AUC এটা দিয়েও আইসোলিউসিন, এবং AUU এটা দিয়েও আমরা জানি আইসোলিউসিন। তার মানে একই মানে ভিন্ন ভিন্ন কোড দিয়েও কিন্তু কখনো একই রকম অ্যামিনো অ্যাসিডকেও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এই বিষয়টা খুব ভালোভাবে জানতে হবে। যেমন এখানে CAU এটা দিয়ে আমরা বলছি যে হিস্টিডিন, আবার CAC এটা দিয়েও আমরা বুঝি হিস্টিডিন। এরকম একই ভিন্ন ভিন্ন কোড দিয়েও কিন্তু, জেনেটিক কোড দিয়েও কিন্তু একই রকম আসলে অ্যামিনো অ্যাসিড গুলোকে নির্দেশ করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি এবং বাসায় এটা একটু ভালোভাবে স্টাডি করে নেব আমরা এখানে। তবে আমাদের স্টার্টিং কোডটা হলো AUG, মিথিওনিন থেকে স্টার্ট হয়ে থাকে। তবে এখানে একটু আগে তোমাদেরকে স্টপ কোড লেখার কথা বলেছি, দেখি কেউ লিখেছে কিনা এই বিষয়টা একটু খেয়াল করে দেখি আমরা। স্টপ কোড UAA, UGA, UAG, থ্যাংক ইউ ভেরি মাচ। লিখেছে হলো ফারহা ইসলাম, লিখেছে হলো মার্জানা বেগম, লিখেছে হলো আমাদের এখান থেকে ওনাসিস রহমান, লিখেছে আলো ইসলাম, লিখেছে অমিত সাধু, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহানাজ শানু লিখেছে, স্বপ্নের রাজকুমার লিখেছে UUA, না আমরা এখানে UUA কে তো আসলে মেনশন করছি না, UAA, UAG, UGA এটা যারা লিখেছো তারা রাইট লিখেছো। আকলিমা আক্তার, UAA, UGA, UAG, থ্যাংক ইউ ভেরি মাচ। গত এক সপ্তাহ ক্লাস করতে পারি না স্যার, কেন পারো না? ওকে, যাই হোক, এখন থেকে নিয়মিত করবে। কে লিখেছে আমাদের সাথে? অর্ণব। ওকে অর্ণব এখন থেকে রেগুলার ক্লাস করবে। আমরা জাহিদ স্যারকে দেখতে পাচ্ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল থেকে আমাদের সাথে, মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে জাহিদুল ইসলাম স্যার, তোমাদের কেমিস্ট্রিও, তিনিও একজন প্রিয় শিক্ষক তোমাদের। স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাদেরকে ইন্সপিরেশন দিচ্ছে আমাদের সাথে থেকে। এরপর স্যার বইয়ে ক্ষুদ্রতম জিনে 51টি নিউক্লিওটাইড লেখা আছে। হ্যাঁ, এটার আসলে একটু মতানৈক্য আছে বিভিন্ন জায়গায়, তবে 75টাই তুমি স্ট্যান্ডার্ড ধরে রাখো আর কি। তো যাই হোক, এরপরে আমরা দেখি যে সাইডে না, ওকে, যাই হোক, কেউ একজন বলেছে যে স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট দেওয়ার অনেকগুলো সময় আছে জান্নাতুল, তুমি এখন দিতে পারো। একটু আগে তো আমি তোমাদের সুযোগ দিয়ে রেখেছি, এখনও তোমাদের সেই অপরচুনিটি আছে, সেটা দিতে পারো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আপনার ফার্স্ট ক্লাস
ও কেউ একজন আমার ফার্স্ট ক্লাস করছে। ওকে, ফার্স্ট ক্লাস করলে তোমার কেমন অনুভূতি সেটা একটু জানালে ভালো হয়। ওকে, কে এখানে এক ঝলক দেখলাম, সে হচ্ছে আমার ফার্স্ট ক্লাস করছে। স্যার কমেন্ট পড়া অনেক ভালো, কমেন্ট পড়লে অনেক ভালো লাগে। ডেফিনেটলি আসলেই ফারহা, কমেন্ট পড়লে অনেক ভালো লাগে, আমারও পড়তে পারলে ভালো লাগে। সময় তো অনেক কম, সবার কমেন্ট আসলে পড়া হয়ে ওঠে না। খুবই সরি যাদেরটা পড়তে পারছি না বা পড়া হচ্ছে না, স্ক্রল করে উপরে নিচে নামতে হচ্ছে। তবে ধরে নাও যে এগুলো পরে আমি আবার ধরে নাও না, এগুলো পরে আমি আবার পড়ি, তোমাদের কমেন্টগুলো আমি দেখি, হয়তো সাথে সাথে কমেন্ট করা হয় না। এনিওয়ে, এখানে যাই হোক, কেউ একজন আমাদের সাথে আছে স্বার্থপর আমি। খবরদার স্বার্থপর হয়েও না, নামটা চেঞ্জ করে নাও। হ্যাঁ, তুমি নিঃস্বার্থ, মানে নিঃস্বার্থ তুমি এই নামটাও চেঞ্জ করে নিতে পারো, সমস্যা নেই, তখন আমরা বুঝতে পারবো। একে অসুস্থ, আচ্ছা অর্ণব অসুস্থ ছিল। এখানে শেখ হাসান আলী লিখেছে ইউএজি এবং এবং GUA, সে হলো আমাদের কোডের কথা লিখেছে। হ্যাঁ ঠিক আছে, শেখ হাসান আলী। এরপর হচ্ছে যে গোলাম মাসুদ সাজিদ, ওকে, সে অন্য কাউকে রিলেট করার চেষ্টা করছে এখানে। স্যার ইয়োর ক্লাস আর অলসো অসাম স্যার, CGS ইউনিট নিয়ে বলবেন প্লিজ। হ্যাঁ, আমরা সেটা নিয়ে আলোচনা করব, ভিন্ন CGS নিয়ে। ওকে স্যার, প্রোটিন কি রঙিন? প্রোটিন চ্যাপ্টার 3 নম্বর জায়গায় গিয়ে আমরা আলোচনা করব, 3 নম্বর চ্যাপ্টারে গিয়ে আমরা আলোচনা করব প্রোটিন সম্পর্কে, আরও বিস্তারিত জানবে তোমরা। যেখানে প্রোটিনকে আসলে রংহীন বা রঙিন এইভাবে আমরা আসলে রিপ্রেজেন্ট করি না। প্রোটিন আমরা জানি যে প্রোটিন হচ্ছে আমাদের পলিপেপটাইডের একটা শৃঙ্খল, যেখানে পেপটাইড বন্ড দ্বারা একটি আরেকটির সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্যার অনেকেই আমাদের সাথে শেষ পর্যন্ত আরও নানা রকম কমেন্ট নিয়ে আসে আমাদেরকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর একজন আমাদেরকে রিপ্লাই দিয়েছে, সাইমা আলম, UAA থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কমেন্টটা একটু পড়বেন। আব্দুল সালাম, হ্যাঁ তোমার কমেন্টটা পড়লাম, আমার কমেন্টটা একটু পড়বেন, এতটুকুই পড়লাম আর কি। ওকে, যাই হোক, মোহিত জুলজি ক্লাস কখন হবে? আগে জুলজি তো নেই তোমাদের, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আগে ফার্স্ট পেপার শেষ হয়ে সেকেন্ড পেপার স্টার্ট হবে, সাথেই থাকো তোমরা। ওকে, যাই হোক, মোহাম্মদ শাহরিয়ার হৃদয় আমাদেরকে হলো এখানে সালাম দিয়েছে। বায়োলজি টিচারগুলো সবসময় বেস্ট টিচার হয় কেন? আমি জানি না আসলে, স্পিচলেস, কেন বেস্ট টিচার হয়। তবে আমি পেরেছি কিনা জানি না, বা তোমার বেস্ট টিচার হতে পেরেছি কিনা জানি না, চেষ্টা করছি। ওকে, এরপর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কমেন্ট করেছে, এটা কমেন্ট একটু আগে করেছে, যেটা আমাদের সেই চাইনিজ বয় যাকে এখনও উদ্ধার করা যায়নি। তোমার নামটা একটু তুমি কাইন্ডলি একটু লিখে দিও, সেই চাইনিজ বয় আমাদের। এরপর হচ্ছে মিজান আমাদের সাথে আছে, অনেকেই মোবারক হোসাইন দিয়েছে, তারপর হচ্ছে হানিন আমাদেরকে রিপ্লাই দিয়েছে। এরপর হচ্ছে সবার জন্য ভালো করতে করতে আজ স্বার্থপর আমি। আচ্ছা যাই হোক, সেই স্বার্থপরের কথাই আমি বলছি। ওকে, সে স্বার্থপর, নিঃস্বার্থ, ভালো যে করে সে অবশ্যই নিঃস্বার্থ। এনিওয়ে, আমরা এখন একটু দেখার চেষ্টা করি আমাদের পরবর্তী অংশটুকু, কারণ সময় অনেক বয়ে গেছে, সময় অনেক চলে গেছে। তো যাই হোক, এই সাইকেলটা আমরা একটু ভালোভাবে স্টাডি করার চেষ্টা করবো এখানে, যে আমাদের, তবে এখানে মনে রাখতে হবে মেথিওনিন হচ্ছে আমাদের স্টার্টিং কোড, এবং যে কোনো জেনেটিক কোডের ক্ষেত্রে এটা দিয়ে স্টার্ট হয়ে থাকে এবং স্টপ হয়ে থাকে আমাদের এখানে 3 ধরনের কোড দিয়ে। আমরা একটু আগেই জেনেছি, এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে বলছি আমরা UAA, UGA, তারপর হচ্ছে AUG, এটা দিয়ে আমরা আসলে স্টপ কোডকে এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেকেই খুব ভালোভাবেই রিপ্লাই দিয়েছে আমাদের স্টপ কোডগুলো কি কি হবে। স্যার কলেজ খুলে গেলে ক্লাস হবে কি না? ক্লাস চলবে, আমাদের এই কিশোর বাতায়নের ক্লাস চলবেই। তোমাদের প্যান্ডেমিকের আল্লাহ পাক খুব দ্রুত তোমাদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে আসুক, খুব দ্রুত আমাদের স্কুল কলেজগুলো খুলে যাক, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক, আমরা এই প্রত্যাশাটা করি। তোমাদের ক্লাস কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। এরপরেও, প্যান্ডেমিকের পরেও আমরা নিউ নর্মাল সিচুয়েশনে আমরা এই ক্লাসগুলোকে কন্টিনিউ রাখার জন্য আমরা নিজেরাও বলেছি যে কিশোর বাতায়ন আমাদের সাথে একমত না, এই ক্লাসগুলো আসলে চলতে থাকবে তোমাদের। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা একটা ভালো নিউজ অবশ্যই, এবং কর্তৃপক্ষ আমাদের সাথে এই বিষয়গুলোকে অ্যাগ্রি করেছে। এবার একটু খেয়াল করে দেখার চেষ্টা করি আমরা এখানে, যে এখানে একটা স্টপ কোড দেখানো হচ্ছে UAA, তারপর আমরা বলেছি যে UGA, UAG, এই কোডগুলোর কথা আমরা বলেছি, সেগুলো হলো স্টপ কোডন। তো এই স্টপ কোডগুলো কোনো একটা নির্দিষ্ট চেইনের মানে জিনের যে সিকোয়েন্সগুলো আছে সেখানে বাধা প্রদান করে, সেখানে একটা বিরতি দিয়ে থাকে, একটা টার্মিনেশন পয়েন্ট হিসেবে সেখানে কি করে কাজ করে থাকে। তো জেনেটিক কোড ট্রিপ্লেট, অর্থাৎ এখানে 3টি নাইট্রোজেনাস বা বেস বা নাইট্রোজেনযুক্ত ক্ষার নিয়ে তৈরি হয়, এটা অনেক আগে আলোচনা করেছি। এখানেও খেয়াল করে দেখো, স্টার্ট হয়েছে AUG দিয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি মিথিওনিন এবং আইসোলাইসিনকে আমরা এখানে দেখতে পাচ্ছি AUC দিয়ে আসলে এটা স্টার্ট হয়েছে।
ইউসিজি এটা দিয়ে বোঝানো হয়েছে সেরিন, সেরিন নামে যে অ্যামিনো অ্যাসিডটা আছে সেটা দিয়ে, এবং ইউএএ এটা দিয়ে আমরা বুঝতে পারছি স্টপ কোড। যাই হোক, এটাকে আমরা বলছি তার ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করছি, জেনেটিক কোডের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। জেনেটিক কোড ট্রিপলেট সেটা আমরা বলেছি, এটি নন ওভারল্যাপিং, এই ক্যারেক্টারটা লিখে দিতে হবে, এটি নন ওভারল্যাপিং এবং এটি কমাবিহীন, অর্থাৎ এই কোড একটি কোড আরেকটি কোডকে কখনো ওভারল্যাপ করে না, একটি কোডের কোড সিকোয়েন্স কখনো আরেকটা কোডকে কখনো ওভারল্যাপ করে না, এবং এটি কমাবিহীন, মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস। এই জন্য আমরা আরেকটা ক্যারেক্টার এখানে বলতে পারি যে এটাকে আমরা বলে দিতে পারি এটি বিরামহীন, জেনেটিক কোড বিরামহীন। তার মানে জেনেটিক কোড এভাবে বিরামহীনভাবেই চলতে থাকে, যে কোডগুলো আছে তার কোডগুলো বিরামহীনভাবে একটার পর একটা রকম সজ্জিত হয়ে চলতে থাকে। তো জেনেটিক কোডের মেরুতা রয়েছে, যেমন 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, অর্থাৎ একদিক থেকে আর দিকে জেনেটিক কোড এখানে কি হচ্ছে, যাচ্ছে। তার মানে তার একটা কি আছে, মেরুতা রয়েছে। আমরা এই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা এখানে ধরতে পারি। এরপর আমরা একটু খেয়াল করে যে এটি সার্বজনীন জেনেটিক কোড, অর্থাৎ ওই যে আমরা বলেছি যে মিথিওনিনের জন্য AUG এবং UAA সেটি হচ্ছে স্টপ কোডের জন্য সার্বজনীন, একটা স্পেসিফিক কোডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রকমের অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে থাকে, এটি মনে রাখতে হবে। এতে সূচনা কোড বিদ্যমান, ওই যে AUG এর কথা বলেছি, জেনেটিক কোডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সূচনা কোড আছে, স্টার্ট কোডন যাকে বলেছি আমরা, মিথিওনিনের কথা আমরা বলেছি। এরপর এতে হচ্ছে যে সমাপনী কোডও বিদ্যমান, যেটাকে আমরা স্টপ কোড হিসেবে আখ্যায়িত করেছি। তো যাই হোক, এটি দ্ব্যর্থহীন এবং সমার্থযুক্ত, এখানেও বলেছি যে এটি দ্ব্যর্থহীন এবং সমার্থযুক্ত। এখানে প্রত্যেকটা কোড তৈরি হওয়ার ক্ষেত্রে কিভাবে কোডগুলো তৈরি হয়েছে এবং কোন ধরনের কোডের সাথে রিলেটেড, ওই সাইকেলটাকেই আমরা এখানে আরেকটু অন্যভাবে রিপ্রেজেন্ট করার এখানে চেষ্টা করেছি। তবে এখানে স্টপ কোডগুলোকে আলাদা করে যে রেড কালার দিয়ে মার্কিং করে দেওয়া হয়েছে, UAA, UGE এবং UGA, এভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করেছি। এরপর জেনেটিক কোডের কাজ, কি কাজ করে জেনেটিক কোড, আমরা তো জানলামই, সব কাজই জেনেটিক কোড করে থাকে। প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আসলে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই জেনেটিক কোডেই দায়ী। অতএব জেনেটিক কোড করে না, মানে জীবদেহের মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্যকেই নিয়ন্ত্রণ করে থাকে ইন্ডিভিজুয়াল কোড। তাহলে প্রোটিন সংশ্লেষণে অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম জেনেটিক কোড এর উপর নির্ভর করে এবং বা নির্ভরশীল। মিউটেশন তথা জীবের ফেনোটাইপ পরিবর্তনে, ফেনোটাইপ মানে কি, যে বাহ্যিক পরিবর্তন, সেটাকে বাহ্যিক যে আকার আকৃতি বর্ণ বৈচিত্র্য প্রকৃতি, এগুলো বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো তাকে বলছি আমরা ফেনোটাইপ। তাহলে তথা জীবের ফেনোটাইপ পরিবর্তনে জেনেটিক কোডের নাইট্রোজেন বেসের পরিবর্তন উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এরপর আমরা একটু খেয়াল করে দেখি যে মূল্যায়নের ক্ষেত্রে আমাদের কি কি প্রশ্ন আছে, একটু স্যাম্পল বেজ কোশ্চেন আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। জিনের সংকেত প্রদানকারী অংশকে কি বলা হয়ে থাকে, নির্দিষ্ট ওই যে তোমাদের নিশ্চয়ই মনে আছে মোজাইক জিনের কথা, তার জায়গায় জায়গায় হচ্ছে একজন ইন্ট্রন, তার মানে ওই যে একজন ইন্ট্রন, এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে সংকেত প্রদানকারী যে অংশটা। তাহলে কতগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে জেনেটিক কোড গঠিত হয় সেটা আমরা একটা ছোট্ট পরিসংখ্যান আমরা জেনেছি এখানে। তো জেনেটিক কোডের বৈশিষ্ট্য কীরূপ, তো জেনেটিক কোডের যে বৈশিষ্ট্য কীরূপ আমরা তো জানলামই, জেনেটিক কোড কেমন, এটি দ্ব্যর্থহীন, এটি বিরামহীন বা এটি কমাবিহীন, এবং এটি হচ্ছে ট্রিপলেট কোড বিশিষ্ট হয়ে থাকে, এটি সার্বজনীন, এবং এটি হচ্ছে এর স্টার্টিং কোড আছে এবং এর এন্ড কোড আছে। এরকম অনেকগুলো ক্যারেক্টার আমরা আসলে এখানে জানলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ প্রান্তের দিকে চলে এসেছি, এবং জিন ও জেনেটিক কোডের তাৎপর্য লিখো, এটি তোমরা একটু বাসায় অনুশীলন করবে। এটি হোমওয়ার্ক তোমাদের থাকলো, যদিও হোমওয়ার্কগুলো আমরা সরাসরি তোমাদের চেক আউট করতে পারছি না, এটা করতে পারলে ভালো হতো। তো আরেকবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে একটু ব্যাকে যাই, যে জিন ও জেনেটিক কোডের তাৎপর্য লিখো। এই বিষয়টা বাসায় যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করা যায়, তাহলে জিন এবং জেনেটিক কোড কেন লাগে, কেন প্রয়োজন, এবং এগুলো বা কি, এগুলো আরেকবার বাসায় ভালোভাবে অনুশীলন করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করতে করতে আমাদের একেবারেই আজকের ক্লাসের শেষ প্রান্তেই চলে এসেছি, এবং এতক্ষণ ধরে যারা এই ক্লাসটি উপভোগ করলে, যারা ক্লাসে সরাসরি অংশগ্রহণ করলে, যারা কমেন্ট করেছো এবং যারা কমেন্ট করোনি, যারা দেখেছো এবং আগামীতে যারা অফলাইনেও বা অর্থাৎ সরাসরি লাইভের পরেও আর্কাইভে গিয়ে ক্লাসটা দেখবে, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকে এখানে শেষ করছি। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে, নতুন চ্যাপ্টার নিয়ে সকলের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।